আজকের ভিডিওতে তোমাদের পরমাণুর গঠন চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করা হবে। পরমাণু ধারণা খ্রিস্টপূর্বাব্দ 500 সাল বা 500 বেশি থেকে প্রাচীন ভারতীয় দার্শনিক অনাদ গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস থেকে ডাল্টনের সময় পর্যন্ত পরমাণুকে মৌলের অবিভাজ্য কণারূপেই ধরা হতো। অর্থাৎ কোনো মৌলকে ভাঙতে 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 যে সব থেকে ছোট্ট যে কণাটা পাওয়া যায় সেই কণাটাকে আমরা পরমাণু হিসাবে জানি এবং ধরা হতো যে একে আর ভাঙা যাবে না। অর্থাৎ সেই সময় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এইসব কণা সম্পর্কে ধারণা ছিল না। ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী বলা হয় যে পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণাই হলো পরমাণু এবং এই পরমাণুর মধ্যেই ওই মৌলের সমস্ত ধর্ম বর্তমান থাকে। অর্থাৎ পরমাণুর যে ধর্ম প্রকাশ করে বা পরমাণুর ভেতরে যে ধর্ম থাকে অ্যাজ এ হোল পুরো মৌলটাই সেই ধর্মই প্রকাশ করে। উদাহরণস্বরূপ বলা যায় আয়রন মৌলকে যদি বাতাসে রেখে দেওয়া যায় কিছুদিন পর মরিচা পড়ে। একইভাবে ওই আয়রন মৌলের কোনো একটা ছোট্ট কণা অর্থাৎ পরমাণুকে যদি বাতাসের অক্সিজেন পরমাণুর সঙ্গে বিক্রিয়া ঘটানো হয় তো দেখা যায় যে সেখানেও মরিচার সৃষ্টি হয়। অর্থাৎ আয়রন মৌলের যে ধর্ম তার সেই মৌলের পরমাণুরও ধর্ম একই। ধর্মের দিক থেকে মৌল এবং মৌলের পরমাণু অভিন্ন। কিন্তু পরবর্তীতে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখানো সম্ভব হয়েছে যে পরমাণু অবিভাজ্য নয়, বরং এগুলি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের মতো বিভিন্ন কণায় সমন্বয়ে পরমাণু গঠিত। অর্থাৎ পরমাণুকে ভাঙলে পরমাণুর ভেতরে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আমরা পাই। পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই তিনটি কণা আমরা পাই। এই তিন ধরনের কণাকে প্রাথমিক কণা বা মৌলিক কণা বলা হয় বা মৌলিক কণা। এই তিনটি প্রাথমিক কণার মধ্যে ইলেকট্রন সর্বপ্রথম আবিষ্কৃত হয়, ডিসকভার্ড হয়। আমরা নিচে পরবর্তী পড়াতে দেখব ইলেকট্রন কিভাবে আবিষ্কৃত হয়। এটি একটি তড়িৎমক্ষল নল। তাহলে যে সমস্ত বিজ্ঞানী তড়িৎমক্ষল নল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন উইলিয়াম ক্রুকস হলেন তাদের মধ্যে অন্যতম। তিনি 1878 খ্রিস্টাব্দে এই তড়িৎমক্ষল নলের ভেতরের বায়ুকে অতি নিম্নচাপে রেখে 0.01 mm পারদস্তম্ভের চাপের সমান রেখে দুটি ধাতব তড়িৎদ্বারকে একটিকে ক্যাথোড হিসাবে এবং একটিকে অ্যানোড হিসাবে যুক্ত করে উচ্চ বিভব অর্থাৎ 10,000 ভোল্ট বিভব প্রয়োগ করে দেখেন যে এক প্রকার অদৃশ্য রশ্মি ঋণাত্মক তড়িৎদ্বার অর্থাৎ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তীব্র গতিতে যাচ্ছে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে। তিনি এই রশ্মিগুলোর নাম দেন ক্যাথোড রশ্মি। পরবর্তীতে বিজ্ঞানী জে থমসন এই ক্যাথোড রশ্মি সম্পর্কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তিনি সিদ্ধান্তে আসেন যে ক্যাথোড রশ্মি আসলে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণাত্মক আধানবাহী কণার সমষ্টি। তাহলে ক্যাথোড রশ্মি হলো আসলে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণাত্মক আধানবাহী ভরযুক্ত কণার সমষ্টি। তিনি এই ঋণাত্মক আধানবাহী কণাগুলির নাম দেন ইলেকট্রন। অন্যদিকে গোল্ডস্টেইন
ধনাত্মক আধানযুক্ত কণার পরীক্ষা নিরীক্ষার সময় দেখেন যে অ্যানোড থেকেও এক ধরনের রশ্মি ক্যাথোডের দিকে যায়। তিনি এই রশ্মিকে নাম দেন অ্যানোড রশ্মি এবং তিনি বলেন যে অ্যানোড রশ্মি হলো আসলে পজিটিভ আধানযুক্ত কণার সমষ্টি। 1920 খ্রিস্টাব্দে রাদারফোর্ড পরমাণু নিউক্লিয়াসের ভিতরে নিস্তড়িত এক ধরনের কণার কল্পনা করেন। 1932 খ্রিস্টাব্দে 12 বছর পর 1932 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যাডউইক পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে হ্যাঁ, পরমাণু নিউক্লিয়াসের ভিতরে যে নিস্তড়িত কণা অস্তিত্ব আছে এবং তিনি এই কণার নাম দেন নিউট্রন। পরমাণুর এই 3টি মৌলিক কণা সম্পর্কে আমরা কিছু তথ্য জানব। ইলেকট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী জে থমসন। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻³ কেজি এসআই। ইলেকট্রনের আধান হলো 1.66 ইন্টু 10⁻⁹ কুলম্ব। আধানের একক হলো কুলম্ব। 1.66 ইন্টু 10⁻⁹ কুলম্ব। প্রোটন আবিষ্কার করেন গোল্ডস্টোন। প্রোটনের ভর হলো 1.6725 ইন্টু 10⁻27 কেজি। আধান হলো, ইলেকট্রন যদি নেগেটিভ আধান হয় তাহলে প্রোটন হবে পজিটিভ 1.66 10⁻⁹ কুলম্ব। অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটনের আধানের মান একই, কিন্তু তারা পরস্পর বিপরীত, একটি নেগেটিভ অপরটি পজিটিভ। নিউট্রনের ভর হলো 1.675, প্রোটনের ভর হচ্ছে 1.6725 আর নিউট্রনের ভর হচ্ছে 1.675, অর্থাৎ প্রোটনের ভরের থেকে একটু বেশি 10⁻27 কেজি, আর এর আধানের মান হচ্ছে 0। তাহলে আমরা জানলাম যে পরমাণু অবিভাজ্য নয়। পরমাণুকে ভেঙে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কণা পাওয়া যায় এবং পরমাণুর ভেতরে এখন প্রশ্ন হলো এই কণাগুলো পরমাণুর ভিতরে কিভাবে বিন্যস্ত থাকবে। এ নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের পরমাণুর মডেল উপস্থাপন করেছেন। তার মধ্যে জে থমসনের পরমাণু মডেল আছে, রাদারফোর্ডের পরমাণু মডেল আছে। রাদারফোর্ডের পরমাণু মডেলের সংশোধিত রূপ বোর রাদারফোর্ড পরমাণু মডেলও আছে। আমরা দেখব এখন কোন মডেলে কি বলা হচ্ছে। জে থমসনের পরমাণু মডেল ওয়াটারমেলন মডেল নামেও পরিচিত। ওয়াটারমেলন মানে তরমুজ মডেল, অর্থাৎ তরমুজের ভেতরে তার তরমুজের বীজগুলি বিভিন্নভাবে যেমন বিন্যস্ত থাকে, ছড়িয়ে ছিটিয়ে যে বিন্যস্ত থাকে, ঠিক সেরকমভাবে পরমাণু পুরো পরমাণুটাকে ধনাত্মক তড়িতাহিত একটি গোলক হিসেবে ধরা হয় এবং তার ভেতরে নেগেটিভ তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলি বিভিন্ন জায়গায় বিন্যস্ত থাকে। তাই এটি অনেকটা তরমুজের বীজগুলি যেভাবে বিন্যস্ত থাকে সেরকমভাবে বিন্যস্ত হিসেবে ধরা হয় বলে এই মডেলকে ওয়াটারমেলন বা তরমুজ মডেল বলা হয়। তাহলে এই মডেল অনুযায়ী ধনাত্মক তড়িৎ আহিত গোলকে ইলেকট্রনগুলি সুষমভাবে সজ্জিত থাকে আর এই পরমাণুর ভেতরে মোট ধনাত্মক আধান এবং ইলেকট্রনগুলির মোট ঋণাত্মক আধান সমান হয়। তোমরা এখান থেকে থমসনের পরমাণু মডেলের ব্যাখ্যা হিসেবে এই 3টে পয়েন্ট লিখে নেবে খাতায়। রাদারফোর্ড তার আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার উপর ভিত্তি করে তার পরমাণু মডেল দেন, যেটি রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। এখন দেখব যে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটা তিনি কিভাবে করেন। এই পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী হিসেবে তিনি নেন
পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী হিসাবে তিনি নেন একটি বায়ুশূন্য আবদ্ধ নল, সোনার পাত খুবই পাতলা, একদম পাতলা, 0.0004 মিলিমিটার থিকনেস, আলফা রে আর জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত একটি পর্দা। এখানে সিসার পাত্রের ভিতরে আলফা কণার উৎসকে রাখা হয়েছে। আলফা রশ্মি এই লেড প্লেটের ভিতরে ছিদ্র দিয়ে গিয়ে সোনার পাতে আঘাত করে এবং আলফা কণা সোনার পাত ভেদ করে সোনার পাতের পিছনে বৃত্তাকার যে জিঙ্ক সালফাইডের পর্দা আছে সেই পর্দাতে গিয়ে পড়ে। তাহলে যেখানে যেখানে আলফা কণা পড়ে সেখানে গিয়ে তড়িৎ স্ফুলঙ্গের সৃষ্টি হয় এবং ওই জায়গাটায় আলোক বিন্দু আমরা দেখতে পাই। তাহলে দেখা যায় যে কিছু আলফা রশ্মি তার গতিপথ পরিবর্তন করে এদিকে এসছে, কিছু সোজা চলে গেছে, কিছু এদিকে এসছে, আর কিছু আলফা রশ্মি পুরো ব্যাক করে 180 ডিগ্রি কোণ করে আবার তার প্রাথমিক দিকেই ফিরে এসছে। 180 ডিগ্রি কোণে ব্যাক করে আবার এদিকেই ফিরে এসছে। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় রাদারফোর্ড কোন কোন বিষয় পর্যবেক্ষণ করেছিলেন? তার পর্যবেক্ষিত বিষয়গুলি ছিল যে তিনি দেখেন যে অধিকাংশ আলফা কণাই ধাতব পাত ভেদ করে সোজা জিঙ্ক সালফাইডের পর্দায় গিয়ে আঘাত করে। অধিকাংশ আলফা কণা জিঙ্ক সালফাইডের পর্দায় গিয়ে আঘাত করছে। আর তিনি দেখেন যে সামান্য কিছু আলফা কণা বিভিন্ন অ্যাঙ্গেলে বিক্ষেপিত হয়ে ধাতব পাত ভেদ করে বেরিয়ে যাচ্ছে। আর অতি অল্প সংখ্যক, হয়তো প্রায় 20,000-এর মধ্যে একটি 90 ডিগ্রি বা তার বেশি কোণে বা 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে আবার ফিরে আসছে। তাহলে কিছু আলফা কণা সোজা গিয়ে জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করছে, কিছু আলফা কণা বিক্ষেপিত হচ্ছে, সামান্য বিক্ষেপিত হচ্ছে, কিছু আলফা কণা অধিক বিক্ষেপিত হয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে আসছে, আর কিছু কিছু আলফা কণা, খুবই অল্প সংখ্যক আলফা কণা একদম 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে আবার পূর্বের জায়গায় ফিরে আসছে। তাহলে রাদারফোর্ড তার এই পর্যবেক্ষণগুলো থেকে যে সমস্ত সিদ্ধান্তে উপনীত হন তা হলো যে তিনি অধিকাংশ আলফা কণা ভেদ করে সোজা বেরিয়ে জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করতে দেখেন। এর থেকে তিনি সিদ্ধান্ত নেন যে পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা এবং সেই জন্য বেশিরভাগ আলফা কণা পরমাণু ভেদ করে ফাঁকা জায়গাগুলো ভেদ করে গিয়ে ডিরেক্ট জিঙ্ক সালফাইডের পর্দায় গিয়ে আঘাত করছে। তিনি দেখেন সামান্য কিছু আলফা কণা অ্যাঙ্গেল করে বিক্ষেপিত হয়ে ধাতব পাত ভেদ করে বেরিয়ে যাচ্ছে। এ থেকে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি সিদ্ধান্তে উপনীত হন যে আলফা কণা যেহেতু ধনাত্মক চার্জযুক্ত একটি ভরযুক্ত কণা, তাই নিশ্চয়ই পরমাণুর ভিতরে একটি অতি ক্ষুদ্র জায়গায় এমন ভরযুক্ত পজিটিভ আধানযুক্ত ভর বিশিষ্ট একটি জায়গা আছে, যার কারণে আলফা কণা বিকর্ষিত হয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে বিক্ষিপ্ত হচ্ছে। তিনি এই ক্ষুদ্র অংশে পুঞ্জীভূত এই ভরযুক্ত অংশটাকে তিনি বলেন নিউক্লিয়াস বা পরমাণুর কেন্দ্রক, যেটি পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় একটি ক্ষুদ্র জায়গায় অবস্থান করছে, অর্থাৎ পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় একটি ক্ষুদ্র অংশ জুড়ে রয়েছে, যেখানে পরমাণুর সমস্ত ভর যেন ওই অংশটুকুতেই কেন্দ্রীভূত রয়েছে। তাহলে যে দু একটি আলফা কণা সরাসরি 90 ডিগ্রি বা 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়, তার থেকে তিনি এই সিদ্ধান্ত নেন যে এই আলফা কণাগুলো সরাসরি সেই পুঞ্জীভূত কংক্রিট নিউক্লিয়াসে আঘাত করে এবং তা ভেদ করতে না পারায় সরাসরি 180 ডিগ্রি বা 90 ডিগ্রি কোণ করে ফিরে আসে। তাহলে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় যে সমস্ত বিষয়গুলি পর্যবেক্ষণ করে তার ভিত্তিতে তিনি যে সমস্ত সিদ্ধান্তগুলিতে উপনীত হন তা হলো যে যেহেতু ধাতব পরমাণুর সমবায়ে গঠিত পাতগুলো অধিকাংশ আলফা কণা পরমাণুগুলোকে ভেদ করে সোজা বেরিয়ে যায়, সুতরাং এর থেকে সিদ্ধান্ত নেন যে পরমাণুর বেশিরভাগ স্থানেই ফাঁকা।
তাহলে আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত, ধনাত্মক চার্জই ধনাত্মক চার্জকে বিকর্ষণ করে। তাছাড়া ভারী আলফা কণাকে প্রত্যাঘাত করা, ফিরিয়ে দিতে পারে কোনো ভারী বস্তু কণাই। সুতরাং প্রমাণিত হয় যে পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় একটি ক্ষুদ্র স্থানে পরমাণুর সম্পূর্ণ ধনাত্মক চার্জ ও সমগ্র ভর কেন্দ্রীভূত থাকে। তাহলে আমরা পর্যবেক্ষণে দেখলাম যে কিছু আলফা কণা বিক্ষেপিত হয়ে জিঙ্ক সালফেটের পর্দায় গিয়ে আঘাত করছে। তাহলে আলফা কণা হচ্ছে ভরযুক্ত ধনাত্মক চার্জযুক্ত কণা, তাহলে সে বিকর্ষিত হয়ে বা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তারপর নিশ্চয়ই পরমাণুর ভিতরে একটা জায়গায় ধনাত্মক চার্জযুক্ত কণা আছে, যে ভরযুক্ত ধনাত্মক চার্জযুক্ত কণা আছে, যেই ভরযুক্ত ধনাত্মক চার্জ আলফা কণার সেই ধনাত্মক আলফা কণাকে বিকর্ষিত করে, যেহেতু পজিটিভ চার্জ বিকর্ষণ করে দূরে সরিয়ে দিতে চায়। তাহলে এর থেকে প্রমাণিত হয় যে পরমাণুর ভেতরে একটি জায়গায় ভরযুক্ত ভারী বস্তুকণা রয়েছে, যেটাকে আমরা নিউক্লিয়াস বলছি। আর যে দু একটি আলফা কণা সরাসরি আঘাত করে 90 ডিগ্রি বা তার 180 ডিগ্রি কোণে ফিরে আসছে, তাহলে এর থেকে প্রমাণিত হয় যে এই কণাগুলো সরাসরি গিয়ে একটি অতি কংক্রিট একদম ভর বিশিষ্ট অংশে পাটে আঘাত করে, যার কারণে ভেদ করতে না পেরে পুরোপুরি 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। ওই কংক্রিট অংশটাকে আমরা বলছি নিউক্লিয়াস। আর ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের বাইরে থাকে। এই চারটি বিষয় তিনি তার পর্যবেক্ষণ থেকে, পরীক্ষা থেকে সিদ্ধান্তে আসেন। তাহলে আমরা একটু আগে পড়লাম যে থমসনের পরমাণু মডেল। এখন আমরা পড়ব রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষার ভিত্তিতে রাদারফোর্ডের সিদ্ধান্তে উপনীত হওয়া বিষয়গুলি থেকে তিনি যে মডেল, পরমাণু সংক্রান্ত যে মডেল দেন, তা রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। এই পরমাণু মডেলে তিনি কি বলেন? তিনি বলেন যে পরমাণু আসলে দুটো অংশে বিভক্ত। একটি হলো ধনাত্মক আধানগ্রস্ত নিউক্লিয়াস পার্ট, আর আরেকটা হলো নিউক্লিয়াসের চারিদিকে বাইরে ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলি অবস্থান করছে। তাহলে ধনাত্মক আধানগ্রস্ত নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বাইরে ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলি অবস্থান করে। থমসনের পরমাণু মডেলে, ওয়াটারমেলন মডেলে কিন্তু তা বলা হয়নি। ওর মডেলে বলা হয়েছিল যে পরমাণু হলো একটি ধনাত্মক আহিত গোলক, যার ভিতরে বিভিন্ন জায়গায় সুষমভাবে ঋণাত্মক আধানগুলো ছড়িয়ে আছে। কিন্তু রাদারফোর্ডের মডেলে কিন্তু তা বলছে না। এখানে বলা হচ্ছে যে নিউক্লিয়াসের ভিতরে ধনাত্মক আধানগুলো থাকে, অর্থাৎ নিউক্লিয়াস হলো ধনাত্মক আধানযুক্ত, এবং তার বাইরে অর্থাৎ পুরো বাইরেটাতে ইলেকট্রনগুলো থাকে। নিউক্লিয়াসের ভেতরে ইলেকট্রনের কোনো জায়গা নেই। আর তিনি বলেন যে পরমাণুর সমস্ত ভরটাই যেন পরমাণুর ওই নিউক্লিয়াসের ভেতরেই কেন্দ্রীভূত থাকে। পরমাণুর বেশিরভাগ অংশটাই ফাঁকা এবং পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন খুবই নগণ্য। খুবই একটি অল্প পরিমাণ জায়গায় নিউক্লিয়াস অবস্থান করে, যেখানে পরমাণুর সমস্ত ভরটা যেন কেন্দ্রীভূত রয়েছে। এবং নিউক্লিয়াসের আকার সমগ্র পরমাণুর তুলনায় খুবই ক্ষুদ্র। পরমাণুর ব্যাস যদি 10⁻⁸ সেমি হয়, তাহলে নিউক্লিয়াসের ব্যাস 10⁻13 সেমি, অর্থাৎ এর থেকে 10⁵ গুণ কম হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস। এবং তিনি আরও বলেন যে নিউক্লিয়াসের ভেতরে যতগুলো ধনাত্মক আধান থাকবে, নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলোই ঋণাত্মক আধান থাকবে। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারছি যে পরমাণুর ভিতরে পজিটিভ আধান এবং নেগেটিভ আধানের সংখ্যা সমান, অর্থাৎ যতগুলো প্রোটন থাকবে ঠিক নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকবে। এবং অ্যাজ এ হোল পুরো পরমাণুটাই প্রশমিত অবস্থায় থাকবে, নিস্তড়িত থাকবে। যেহেতু পজিটিভ এবং নেগেটিভ চার্জ বা কণার সংখ্যা সমান, তাই পরমাণুটি নিস্তড়িত। এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে তীব্র বেগে, এটা যদি নিউক্লিয়াস হয় তো নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করতে থাকে। যেভাবে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলি আবর্তন করতে থাকে বিভিন্ন কক্ষপথে, নির্দিষ্ট কক্ষপথে, ঠিক একইভাবে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে আবর্তন
করতে থাকে এবং এই কক্ষপথগুলো নির্দিষ্ট। আজকে এ পর্যন্তই, বাকি অংশটা পরের ভিডিওতে আলোচনা করা হবে।